আপনার সন্তানটি কি খুব বেশি হাইপার অ্যাক্টিভ মনে হচ্ছে বা একটু রেস্টলেস থাকে বা একটা জায়গায় ঠিক মতো বসে থাকতে পারছে না? এটা কিন্তু তার কোনো আচরণগত সমস্যা না। অনেকেই এটাকে আচরণগত সমস্যা হিসাবে ভেবে থাকে। হ্যাঁ? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এটা মস্তিষ্কের সংবেদনশীল একটা অবস্থার ফলে এটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অভিভাবক বলেন, "স্যার, আমার সন্তান ১ মিনিটও বসে থাকে না। সবসময় দৌড়ায়, লাফালাফি করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে, কথা শোনে না।" মনে রাখবেন সব হাইপার অ্যাক্টিভিটি এই যে শিশুদের অস্থির আচরণ, এগুলো কিন্তু দুষ্টুমি নয় বা খারাপ আচরণ নয়। অনেক সময় এটি সেন্সরি প্রসেসিং ডিফিকাল্টিজ এর ফলে হয়ে থাকে। বিশেষ করে যে সকল শিশুর ডেভেলপমেন্টাল ডিলে হয়, মানে জন্মের সময় কোনো কারণে তার ডেভেলপমেন্ট গুলো একটু ডিলে আছে। যাদের ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকতে পারে, অটিজম থাকতে পারে অথবা যাদের সেন্সরি প্রবলেম থাকতে পারে শুধুমাত্র। এই সমস্যাগুলো একটাও কিন্তু শুধু সেন্সরি প্রবলেম। সেলফ রেগুলেশন এই কারণে এটা হতে পারে। এইজন্য শুধু বকা, মারধর বা এই চুপ করে বসো শাসন করার মাধ্যমে এটার সমাধান হবে না। বরং এটা করতে হবে মস্তিষ্ককে তার যে মুভমেন্ট প্রয়োজন, তার যে নিড গুলা প্রয়োজন, মস্তিষ্কের যে খাবারগুলা প্রয়োজন সেগুলা যদি সঠিকভাবে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে, সঠিক প্রসিডিউর এর মাধ্যমে, থেরাপির মাধ্যমে যদি প্রয়োগ করা যায় তাহলে কিন্তু সে সেন্সরি ইনপুট গুলা পাবে। ঘরে বসে আপনারা অকুপেশনাল থেরাপির কিছু কার্যক্রম বাসায় করতে পারেন। বিশেষ করে যখন দেখবেন যে বাচ্চাটার মধ্যে রেস্টলেস বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা এই জিনিসগুলো আছে, হাইপার অ্যাক্টিভিটি আছে, তখন আপনারা যেটা করতে পারেন তাকে হেভি ওয়ার্ক কিছু কাজ করাতে পারেন। জি, দিনে ২ থেকে ৩ বার ১০ থেকে ১৫ মিনিট করে আপনারা কি করবেন, শিশুটাকে হেভি ওয়ার্ক কাজ করাতে পারেন। যেমন সিঁড়ি দিয়ে উঠা-নামা করানো, একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া বা কোনো কিছু ভারী কিছু আনা-নেওয়া করা। অবশ্যই সেটা হাতে ধরে না, পানির বোতল না। ওর কাঁধের মধ্যে এই শিশুর ওজনের ১০ মানে শিশুর ওজনের ১০ ভাগ। শিশুটার ওজন যদি ২০ কেজি হয় তাহলে ২ কেজি ওজন। শিশুর ওজন যদি ১০ কেজি হয় তাহলে ১ কেজি ওজন আপনি দিবেন। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন কিন্তু। ওই অনুযায়ী আপনি শিশুর কাঁধে ব্যাগ দিয়ে তাকে হাঁটাতে পারেন বাসার ভিতরে বা কোনো কিছু পুশ করতে দিতে পারেন। একটা চেয়ার ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া, টেনে নিয়ে আসা। চেয়ারের নিচে একটা সুন্দর একটা ম্যাট দিয়ে দিলেন যাতে নিচে শব্দ না হয়, ফ্লোরে শব্দ না হয়। এই ধরনের কাজগুলা আপনারা শিশুকে দিয়ে করাতে পারেন। অ্যানিমাল ওয়াক করাতে পারেন শিশুটাকে। এটা খুব মজার একটা খেলা। শিশুটাকে বেয়ার ওয়াক, ক্রেব ওয়াক, ফ্রগ জাম্প, পেঙ্গুইন ওয়াক এই ধরনের কাজগুলা, ক্যাঙ্গারু জাম্প এই ধরনের কাজগুলা কিন্তু আপনারা করতে পারেন। হ্যাঁ? এই কাজগুলা ৫ থেকে ৭ মিনিট আপনারা প্রতিদিনই একটা নিয়ম মেনে একটা নির্দিষ্ট জায়গায় করতে পারেন। বাসায় যদি সম্ভব হয়, বাসায় একটা জিম বল, একটা ট্রাম্পোলিন এর ব্যবস্থা করতে পারেন। কারণ যারা মুভমেন্ট সিকার বাচ্চা তারা কিন্তু ট্রাম্পোলিন এর কোনো বিকল্প নাই। কারণ বাসার মধ্যে এমন ধরনের কোনো কিছু নাই। আদারওয়াইজ সে কি করবে? খাটে জাম্প করবে প্রচুর, সোফায় জাম্প করবে প্রচুর, খাট ভেঙে ফেলবে, সোফা নষ্ট করে ফেলবে, এখানে সেখানে জাম্প করবে। কারণ এর জন্য তাকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে। যেন সে ওইখানেই জাম্প করতে পারে। এই জিনিসটা এবং অবশ্যই এই কাজগুলা আপনারা শিখে নিবেন। অবশ্যই শিখে কাজগুলা করাবেন। কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা অবস্ট্রাকল করি যাদের লেভেলটা অনেক ভালো। দেখা গেছে যে তার অটিজম নাই, তার ADHD আছে বা অটিজম এবং ADHD নেই, তার সেনসরি প্রবলেম আছে। ওই বাচ্চাগুলোর লেভেল কিন্তু ভালো থাকে। বাচ্চাগুলো কথা বলতে পারে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলও ভালো। কিন্তু তার রাইট টাইমে রাইট অ্যাকশনটা হচ্ছে না। মানে সেন্সরি একটার সাথে আরেকটার ইন্টিগ্রেশন হচ্ছে না, সমন্বয় হচ্ছে না। যে কারণে দেখা গেছে যে তার মধ্যে চঞ্চলতা, অস্থিরতা এবং মুভমেন্টটা থেকে যায়। এই কারণে ওই বাচ্চাগুলোর জন্য অবস্ট্রাকল কোর্স মানে একই সাথে ৪-৫ টা কাজ একই সাথে খেলা। হ্যাঁ? যেমন মাল্টিটাস্কিং যেটাকে আমরা বলি। একই সাথে অনেকগুলা কাজ করা। ওই কাজগুলা আপনারা করাবেন। এতে তার কি হবে? তার মনোযোগ বাড়বে, তার রেগুলেশন, তার মোটর প্ল্যানিংটা বেড়ে যাবে। কিছু বাচ্চাকে আমরা ডিপ প্রেশার দিতে পারি। বালিশ দিয়ে ডিপ প্রেশার দিতে পারেন। শরীরটা চেপে ধরে দিতে পারেন। এভাবে মাসাজ দিতে পারেন খুব শক্ত করে ধরে। এভাবে লোশন দিয়ে মাসাজ দিতে পারেন। এই জিনিসগুলো আপনারা একটু শিখে নিবেন। সেন্সোরিয়াল প্লে করতে পারেন ঘরের ভিতরে অথবা বাইরে, ছাদের উপরে অথবা আউটডোরে। তাকে ঘাস, বালি, মাটি এগুলো দিয়ে তাকে প্রচুর পরিমাণে খেলতে দিতে পারেন। কারণ ট্যাক্টাইল সেন্সরি সিস্টেমটা যদি ঠিক না হয় বাচ্চার কিন্তু সমস্যাটা থেকেই যাবে। কিছু বাচ্চার আবার ভিজুয়াল প্রয়োজন পড়ে। ভিজুয়াল তাকে মাঝে কিছু ভিজুয়াল স্টিমুলেশন দিতে হবে। তাকে বিভিন্ন রাইমস দেখাতে হবে, গল্পের বই শোনাতে হবে, রাইমস শোনাতে হবে। হ্যাঁ? এই ধরনের কাজগুলা পিকচার বুক দেখাতে হবে। এভাবে আপনি করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যে
কাজগুলো আপনি এড়িয়ে চলবেন দয়া করে। সারাদিন মোবাইল দিয়ে বসিয়ে রাখবেন না, হ্যাঁ? বারবার বকাঝকা বা শাস্তি দেওয়া যাবে না। দীর্ঘ সময় একটানা বসিয়ে রাখাটাও কিন্তু এটা খুব খারাপ লক্ষণ। অনেকে আছেন দীর্ঘ সময় বসায় রাখেন একটা বাচ্চাকে। এটাও কিন্তু খুব খারাপ লক্ষণ। অতিরিক্ত শব্দ বা বিশৃঙ্খল যে পরিবেশ আছে, এই পরিবেশগুলো একটু এড়িয়ে চলতে হবে। সেক্ষেত্রে শিশুকে হেডফোন ইউজ করতে শিখাইতে হবে আস্তে, আস্তে। হ্যাঁ? শিশুর যে সেন্সরি চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো অনুযায়ী কাজ করতে হবে। নিজের মন গড়া যা ইচ্ছা তাই শিশুর সাথে করবেন সেটা কিন্তু হবে না। তাহলে সেটার জন্য কি করতে হবে? সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ একজন অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন এবং শিশুর জন্য একটা সেন্সরি ডায়েট তৈরি করে নিবেন। জি, আপনি ১ম এ একটা অ্যাসেসমেন্ট করবেন। অ্যাসেসমেন্টের পরে শিশুর একটা রিপোর্ট বের হবে। নেক্সট সেশনে সেই রিপোর্টটার উপরে বেস করে নেক্সট সেশনে গিয়ে শিশুর সুন্দর একটা সেন্সরি ডায়েট বের হবে। ইন্ডিভিজুয়াল ডায়েট মানে আমার যে খাবার আর আপনার খাবার কিন্তু একরকম হবে না। আমার খাবারের রুচি, আপনার খাবারের রুচি, আমার খাবারের আ ডায়েট প্ল্যান, আপনার খাবারের ডায়েট প্ল্যান কিন্তু এক না। এইজন্যই একটা বাচ্চার ডায়েট প্ল্যান দিয়ে আরেকটা বাচ্চার উপরে এপ্লাই করা যাবে না। কপি পেস্ট এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হবে। এবং যখনই শিশুর পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট হবে, তার রিপোর্ট বের হবে, লিখিত রিপোর্ট বের হবে এবং সেই লিখিত রিপোর্টের উপর বেস করে তার জন্য লিখিত একটা সেন্সরি ডায়েট তৈরি হবে, সেটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট হবে। তার মস্তিষ্কটা হয়তোবা নড়াচড়া, শব্দ বা যেকোনো একটা স্টিমুলেশন থেকে হয়তোবা শিশুটা আ ট্রা আ অ্যা হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রেস্টলেস হয়ে যাচ্ছে। সেটা কিন্তু সঠিকভাবে খুঁজে বের করাটা খুব জরুরি এবং এর জন্য আমি যেটা বলি সবচেয়ে ভালো হয় প্যারেন্টস ট্রেনিং। আপনারা প্যারেন্টস ট্রেনিং নেন, বাচ্চার শিশুর হোম ম্যানেজমেন্টটা কিরকম হতে পারে সেটা আপনারা জেনে রাখুন। এবং কিডস ল্যান্ডে আমরা কিন্তু যেটা করি এভিডেন্স বেসড অকুপেশনাল থেরাপি, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি এবং প্যারেন্টসকে হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে হোম ম্যানেজমেন্ট বিশেষ করে আমরা যারা অকুপেশনাল থেরাপিস্টরা আছি, তারা হোম ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আমরা সুন্দর করে প্যারেন্টসকে শিখিয়ে দিয়ে থাকি। যেন প্যারেন্টস এই থেরাপির কাজগুলা তার বাচ্চার জন্য যা দরকার সেই কাজগুলা শিখে এবং যে তার যে বাসায় যে লাইফ স্কিলটা করবে, কিভাবে টয়লেট ট্রেনিং, কিভাবে দাঁত মাজা, কিভাবে পোশাক পরা, কিভাবে খাবার খাওয়া, মুখের সমস্যা এই জিনিসগুলা তাকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় ইনশাআল্লাহ। আপনারা যারা আগ্রহী তারা চাইলে আমাদের কিডস ল্যান্ডের মিরপুর অথবা গুলশান শাখায় যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা অনলাইনে পৃথিবীর যেখানেই থাকুন আপনারা চাইলে আমাদের সেবা নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই বলব আপনার সন্তানের আচরণকে নয়, তার প্রয়োজনকে বুঝতে হবে। সঠিক দিক নির্দেশনা, ধৈর্য এবং নিয়মিত থেরাপির অনুশীলনই পারবে আপনার শিশুকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।